হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে। আজকে আমরা 26 নম্বর পেজের 4 দাগের অঙ্ক করব। এর আগের ভিডিওতে যে পর্যন্ত অঙ্ক হয়েছিল তারপর থেকে আমরা অঙ্ক করব। এটা হচ্ছে এই 26 নম্বর পেজের 3 নম্বর ভিডিও। এখানে দেখো যে একটা প্রশ্ন আছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে বলা আছে কোণের মান দেওয়া আছে এবং বাহুগুলো সমানুপাতিক আকারে দেওয়া আছে। সেখান থেকে আমাকে একটা কোণের মান বের করতে হবে। অর্থাৎ এটা দেখে বুঝতে হবে, যেহেতু সমানুপাতিক আকারে দেওয়া আছে, বুঝতে হবে যে এটা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা অঙ্ক। সেই জন্য আমরা দুটো ত্রিভুজ প্রথমে এঁকে নিচ্ছি। এ বি সি ডি ই এফ। দেখো ত্রিভুজটা আঁকার পরে যে আমরা ত্রিভুজের নামটা দিলাম, সেই নামটা দেওয়ার সময় এখানে এ বি সি এইভাবে নাম দিয়েছি, তারপরে এখানে দিয়েছি ডি ই এফ এইভাবে নাম দিয়েছি। এটা হচ্ছে বোঝার সুবিধার জন্য এরকমভাবে নাম দিয়েছি। কেন? কারণ এ ইজ ইকুয়াল টু ই সমান সমান 40, অর্থাৎ এর সাথে ই কোণ সমান। সেই জন্য আমরা একই দিকে এ আর ই কে রেখেছি, যাতে এটা সমান আমরা দেখাতে পারি। তাহলে এইটা সমান সমান এই কোণটা। এবার এখান থেকে আমরা কি পাই, যে দুটি ত্রিভুজের একটি কোণ অপরটির একটি কোণের সাথে সমান এবং কোণ দুটির মানে এই এ কোণটার দেখো দুটো ধারক বাহু, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এসি। আর ই কোণের দুটো ধারক বাহু, একটা হচ্ছে ই ডি আর একটা হচ্ছে ই এফ। দেখো এই চারটে জিনিসই এখানে আছে। কি বললাম? এ বি, দেখো এ বি আছে। এসি, দেখো এসি আছে। ইডি, দেখো ইডি আছে। ইএফ, দেখো ইএফ আছে। অর্থাৎ তাদের যে ধারক বাহু এবং কোণ দুটির ধারক বাহু সমানুপাতি হলে এটা প্রশ্নে দেওয়া আছে, কারণ এর সমানুপাতি হলে ত্রিভুজ দুটি সদৃশ ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজের যে সদৃশ্যতার যে জ্যামিতি আছে, সেখানে তোমরা এই নিয়মটা পাবে। তোমাদের এখনো যদি কোর্স কমপ্লিট না হয়, যখন তোমরা এই চ্যাপ্টারগুলো করবে, তখন তোমরা এখান থেকে জানতে পারবে যে দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণের মান যদি সমান হয় এবং সেই দুটো কোণের যদি ধারক বাহুরা সমানুপাতির আকারে থাকে, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এইবার ত্রিভুজ দুটি যদি সদৃশ হয়, তাহলে অতএব বি কোণ সমান সমান অনুরূপ যে কোণগুলো হবে, সেই কোণগুলো ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে বি কোণের সাথে অনুরূপ হচ্ছে ডি কোণ এবং সি কোণের সাথে অনুরূপ হচ্ছে এফ কোণ। অর্থাৎ তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে বি কোণের অনুরূপ হচ্ছে ডি এবং সি কোণের অনুরূপ হচ্ছে এফ। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি দেখেছি, যে এ সমান সমান ই সমান সমান 40 ডিগ্রি, অর্থাৎ এ কোণ আর ই কোণ 40 ডিগ্রি। এবং পরে দেখাচ্ছে এফ কোণ, অর্থাৎ ই কোণটা 40 ডিগ্রি, এফ কোণটা কত বলা আছে? এফ কোণটা 65 ডিগ্রি। আবার এফ কোণ সমান সমান হচ্ছে 65 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, আর এইটা হচ্ছে 65 ডিগ্রি।
তাহলে সিমিলারলি আমরা এটা বের করে দিতে পারবো। অতএব ডি সমান সমান 180 বিয়োগ যোগ দিয়ে 40 যোগ 65। তাহলে কত হবে? 40 যোগ 65 হচ্ছে 105, এখান থেকে বিয়োগ করলে 75 ডিগ্রি। আবার দেখো যে ডি কোণটা 75 ডিগ্রি বেরিয়ে গেল। এবার বি কোণের সাথে ডি কোণ হচ্ছে অনুরূপ। এই যে এখানে আমরা লিখেছি যে বি সমান সমান অনুরূপ ডি কোণ। অতএব ডি সমান সমান অনুরূপ, এটা যদি ঘুরিয়ে লিখি, যেহেতু আমাদের ডি কোণটা বের করতে হবে, অনুরূপ বি কোণের মান বের করতে হবে, বি কোণের মান বের করতে হবে। তাহলে আমরা এরকম লিখবো যে বি অনুরূপ হচ্ছে ডি কোণ। এবার ডি কোণের মান কত? ডি কোণের মান বেরিয়ে গেছে 75 ডিগ্রি। অতএব বি সমান সমান 75 ডিগ্রি। এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কে কি বলছি? যে একটি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে। অর্থাৎ একটা ত্রিভুজ, তার যে পরিবৃত্ত, সেই পরিবৃত্তের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে প্রশ্ন, কিভাবে সেটাকে পুনরুদ্ধার করবে। তাহলে আগে জানতে হবে যে পরিবৃত্তটা কি, পরিবৃত্ত কিভাবে আঁকা হয়। তা তোমরা এই চ্যাপ্টারটা হয়েছে কিনা জানি না, যদি হয়ে না থাকে তাহলে শুনে নাও। তাহলে একটা ত্রিভুজ এরকম যদি আমরা আঁকি, তার যখন পরিবৃত্ত আমাদের আঁকতে হবে, কিভাবে আঁকতে হয় সেটা আগে আমরা জানি। ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ। পরিবৃত্ত আঁকতে গেলে কি করে? এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু, এই বাহুটা অথবা এই বাহুটা অথবা এই বাহুটা, যে কোনো দুটি বাহু, যে কোনো দুটি বাহুকে আমাকে ধরতে হবে, সে যেটা খুশি ধরো। সেই দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্ক করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তোমরা জানো যে কোনো একটা বাহুর যদি লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকতে যাই, তাহলে এই বিন্দু থেকে কম্পাস বসিয়ে আমরা এখানে একটা, যাতে এটা অর্ধেকের বেশি বৃত্তচাপের মাপটা নিতে হয়, এবং এই বিন্দুতে বসে এরকম একটা দিয়ে এইটাকে আমরা যদি যোগ করে দিই, তাহলে এইখানে যেটা আসবে সেটা হচ্ছে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক। সেই একই রকমভাবে এটাকে যদি আমি একটা বাহু ধরে নিই, একটা সরলরেখা ধরে নিই, তাহলে এই সরলরেখাটা লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকবো? এখানে কম্পাস বসাবো, এখানে কম্পাস বসিয়ে অর্ধেকের বড় মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, সেম মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ, তারপরে এটাকে যোগ করে দেবো। অর্থাৎ এইটা হয়ে গেল এর এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক। তেমনি এই একটা বাহু নিলাম, এই বাহুটা লম্ব সমদ্বিখণ্ডক আমরা এরকমভাবে এঁকে দিলাম। এইবার এইখানে যে বিন্দুটা মিলিত হলো, এটাই হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। অর্থাৎ এই বিন্দুতে তুমি যদি কম্পাস বসাও, বসিয়ে যে কোনো একটা দিকে যদি তুমি মাপ নাও, মাপ নিয়ে তুমি যদি ঘুরিয়ে দাও, দেখবে তিনটে বিন্দুতেই মিলে একটা বৃত্ত অঙ্কন হয়ে গেছে। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, যেটা সেটাই হচ্ছে এর পরিবৃত্ত। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব হচ্ছে ত্রিভুজটির উত্তরটা যেটা সেটা লিখে দিচ্ছি। ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে সেই দুটি লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটি হলো ওই বৃত্তের ওই ত্রিভুজের পরিবৃত্তের
কেন্দ্র। এটা হচ্ছে লেখা, আর সাথে তোমাদের এই ছবিটাকে এঁকে দিতে হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে না যে ছবিটা আঁকতে বলেছে কি আঁকতে বলেনি। সব থেকে পারফেক্ট হয় তোমরা যদি এই লম্ব এই ত্রিভুজের পরিকেন্দ্র বের করার জন্যে যে ছবিটা আছে সেই ছবিটা মোটামুটিভাবে তোমরা এঁকে দাও। এই সার্কেলটা না বানালেও চলবে, কিন্তু তোমরা যদি দুটো লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে এই ছেদ বিন্দুটা দেখিয়ে এই লেখাটা লিখে দাও, তাহলেই এই প্রশ্নের যে 2 নম্বর আছে সেই 2 নম্বরের পুরো 2 নম্বর তোমরা পাবে। যদি এই সার্কেলটা নাও আঁকো তাহলেও হবে, কিন্তু এই লম্ব সমদ্বিখণ্ডক যদি এঁকে দাও তাহলে হবে। আর যদি এটা যদি আঁকা সম্ভব না হয়, এই লেখাটা লিখলেও মোটামুটি আশা করা যায় নম্বর তোমরা পুরোটাই পেতে পারো। কারণ এখানে অঙ্কনের কথা কিছু বলেনি, বলছে কিভাবে উদ্ধার করবে একটা মানে উত্তর, ভাষাগত দিক থেকে একটা উত্তর জানতে চেয়েছে, সেই জন্যে এটা করলেও হবে। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক দেখো, একটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে যে x cos θ = 5 এবং y cot θ = 7। তাহলে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করে দিই। x cos θ = 5। দেখো কি আকারে আছে, x²/25, তার মানে হচ্ছে x/5 এই আকারে নিয়ে আসবো। নিয়ে আসলে কি যে এটা এখানে চলে গেল, cosটা এদিকে চলে গেল, তাহলে এটা হয়ে গেল 1/cos θ। এবার দুদিকে আমরা বর্গ করে দিই, তাহলে x²/25 হয়ে যাবে সমান এটা 1/cos মানে 6, তাহলে এটা হয়ে যাবে 6² θ। এখানে লিখতে হবে উভয় দিকে বর্গ করে, এটা লিখে দিতে হবে উভয় দিকে বর্গ করে পাই। এই ছোট ছোট কথাগুলো কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু এমনি ক্ষেত্রে যারা ধরো 70-80 পাবে তাদের ক্ষেত্রে প্রশ্নের নম্বর কাটবে না, কিন্তু এই ছোট ছোট কথাগুলো লিখে না দিলে যারা 99-100 এই নম্বরের দিকে যারা এগোবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট কথাগুলো কিন্তু পরীক্ষক খেয়াল করবে। অর্থাৎ সে পুরো নিখুঁতভাবে সব কিছু লিখেছে কিনা। যদি না লেখে তাহলে কিন্তু তাদের ওই হাফ নাম্বার এরকমভাবে তাদের কাটা শুরু হবে। সেই জন্যে এই ছোট ছোট কথাগুলো কিন্তু লিখে দিতে হবে। এখানে তুমি এইখান থেকে এই লাইন থেকে এই লাইন কিভাবে পেলে, এখানে তুমি একটা এই লাইন থেকে এই লাইনে যখন আসলে উভয় দিকে তুমি বর্গ করলে, সেই জন্য এই কথাটা যদি লিখে দাও তাহলে পরীক্ষকের কাটার কোনো জায়গা থাকবে না। এবার পরেরটা আমি চলে আসছি, তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিলাম y cot θ = 7। তাহলে এটাকেও একই রকম y/7 হচ্ছে 1/cot θ। এটা উভয় দিকে বর্গ করে তাহলে y²/49 cot মানে হচ্ছে tan, তাহলে tan² θ। এটাকেও লিখে দিতে হবে উভয় দিকে বর্গ করে, এটাকে নাম দিলাম 2 নম্বর। এবার 1 নম্বর বিয়োগ 2 নম্বর, দেখো এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ দিই তাহলে আমার দাঁড়ায় হচ্ছে x²/25 মাইনাস y²/49 সমান হচ্ছে 6² θ মাইনাস tan² θ। এবার sec² θ মাইনাস tan² θ এর একটা ফর্মুলা আছে, sec² θ মাইনাস tan² θ মানে হচ্ছে 1। তাহলে এখানে 1 লিখে দিলাম, তাহলে আমার হয়ে গেল। এটাকে আমি পরের লাইনটা কমপ্লিট করে দিই, x²/25 মাইনাস y²/49 সমান 1 প্রুফ। প্রমাণ সেটাই আমার এখানে দিয়েছে। এরপরে আমরা চলে আসছি পরের অঙ্কে। যে পরের অঙ্কটা খুব একটা সোজা দিয়েছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 এবং বলছে যে ত্রিভুজটির যে ক্ষুদ্রতম কোণ আছে তার বৃত্তীয় মান কত। এখানে যেটা দেওয়া আছে সেইটা দিয়ে আমরা প্রথমে ষষ্ঠিক মান বের করব, তারপর আমরা বৃত্তীয় মানে চলে যাব। এটা ডাইরেক্ট তোমার বৃত্তীয় মানেও করা যায়, কিন্তু আমরা সেটা না করে আমরা একবারে এটাকে প্রথমে ষষ্ঠিক মান করে নেবো, তারপরে বৃত্তীয় মান করে নেবো। খুব সহজ, যে কোণগুলির অনুপাত 2:3:4, অতএব কোণগুলি যথাক্রমে যে
কোণগুলো যথাক্রমে যখন অনুপাত থাকবে সেগুলোকে আলাদা করা যায়, তোমরা এর আগের অঙ্কেও দেখেছো। যথাক্রমে কত হলো যে 2x 3x 4x, এখানে শুধু লিখে দিতে হবে x হলো অনুপাত ধ্রুবক, এই কথাটা কিন্তু লিখতে হবে। অতএব কি হলো 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাবো 9x সমান সমান 180 ডিগ্রি। তাহলে হয়ে গেল হচ্ছে x সমান সমান 20 ডিগ্রি। তাহলে x 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটা 2x, অতএব 2x সমান সমান 2 ইন্টু 20 সমান সমান 40 ডিগ্রি। এবার 40 ডিগ্রির বৃত্তীয় মান বের করবো। আমরা জানি যে 180 ডিগ্রি আমরা জানি আমরা জানি 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে হচ্ছে 1 ডিগ্রি কত, 20 ডিগ্রি কত, একবারে করে নিই, 1 মানে পাই বাই 180 রেডিয়ান, আর 40 ডিগ্রি, 40 ডিগ্রি সমান সমান হচ্ছে 40 ইন্টু পাই বাই 180। তোমরা কেটে দাও, 20 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 2 হবে, এটা হচ্ছে 9 হবে। তাহলে হয়ে গেল 2 পাই বাই 9 রেডিয়ান। এটাই আমাদের হলো অ্যান্সার। এবার আমরা চলে আসছি পরের অঙ্কে। দেখো যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল উহার আয়তনের সংখ্যামানের 3 গুণ, অর্থাৎ একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার আয়তনের ক্ষেত্রফলের 3 গুণ যদি হয়, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, গোলকের আয়তন সমান সমান কত হবে? 4/3 পাই আর কি। এটা হচ্ছে বর্গ একক, ঘন একক। আমাদের এই একক দিয়ে কিন্তু কাজ নেই, কারণ এখানে বলেছে সংখ্যা মান, মানে শুধু এইটার কথা বলেছে, এককের কথা কিন্তু এখানে আসবে না। অর্থাৎ সংখ্যা মানটা যদি 3 গুণ হয়, তাহলে এখানে কি বলেছে? শর্তানুসারে বা প্রশ্নানুসারে যাই লেখো, শর্তানুসারে 4 পাই আর স্কয়ার সমান সমান হচ্ছে 3 গুণ। তাহলে 3 গুণ অর্থাৎ আয়তনের 3 গুণ, তাহলে আয়তনকে 3 দিয়ে গুণ করতে হবে, 4/3 পাই আর কিউব। তাহলে 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর আর কিউব এখানে কেটে আর হলো, আর এখানে 1 রইল, অর্থাৎ আর সমান সমান 1। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 একক। এরপর আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্ক দেখো যে একটি ঘনকের কর্ণ 8√3 একক। তাহলে এখান থেকে আমাদের অঙ্ক শুরু হয়ে যাবে। ঘনকের কর্ণ সমান সমান বাহু √3, অর্থাৎ বাহু √3 সমান সমান 8 একক। অতএব বাহু √3 সমান সমান 8√3। তাহলে এখান থেকে √3 কেটে গেল দুদিক থেকে, বাহু সমান সমান হয়ে গেল 8। এবার বলছে উহার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 6 ইন্টু বাহু স্কয়ার। ঘনকের 6খানা তল, তাহলে 6খানা তল, এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাহলে 6টা তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কয়ার। এবার বসিয়ে দাও, 6 ইন্টু 8 স্কয়ার বর্গ একক
বর্গ একক, তাহলে হয়ে গেছে 6 ইন্টু 64, তাহলে গুণ করে দেওয়া 4 24 4 38 বর্গ একক। এটাই হয়ে গেল অ্যান্সার, লিখে দেবে। এরপরে চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখা যাচ্ছে ডাইরেক্ট একটা ফর্মুলা লিখতে বলেছে যে কোনো পরিসংখ্যান বিভাজনের মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রটি লেখো। অর্থাৎ এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। এটা হচ্ছে ওই যে শেষের যে চ্যাপ্টারটা আছে তোমাদের বইতে, রাশি বিজ্ঞান। সেই রাশি বিজ্ঞানের কয়েকটা পার্ট আছে, সেই কয়েকটা পার্টের মধ্যে একটা পার্টের ক্ষেত্রে এই তোমার ফর্মুলাটা আছে। এই ফর্মুলাটা দেখো মুখস্থ করতে হবে এটাকে ডাইরেক্ট, যে মধ্যমা সমান সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F টু ইন্টু H, টোটালটা ইন্টু H। এখানে এলটা কি? এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা, n ইজুয়াল টু পর্যবেক্ষণ সংখ্যা, F ইজুয়াল টু মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, CF, এই যে CF হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান, H ইজুয়াল টু মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। সব কিছু তোমাদের মাথার উপর দিয়ে উঠে গেল, অর্থাৎ মাথার উপর দিয়ে চলে গেল। এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা তোমরা যদি ঠিকঠাক না করো তাহলে এর যে টার্মগুলো আছে সেই টার্মগুলো কিন্তু তোমাদের মাথায় ঢুকবে না। এখন যেহেতু তোমাদের কোর্স হয়নি, তাহলে তোমরা কি করবে, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা লিখে এই তার ফর্মুলার যে প্রত্যেকটা যে পার্ট আছে সেই পার্টের যে কী কী তাদের নাম সেইগুলো তোমরা লিখে রেখে এটাকে শুধু মুখস্থ করো। এরপরে যখন তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা হবে তাই সেই সময় তোমরা এর যে টার্মগুলোর মানে তোমরা তখন বুঝতে পারবে। এখন কিন্তু এগুলো তোমাদের সবই মাথার উপর দিয়ে চলে যাবে। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। এটাও একটা রাশিবিজ্ঞানের অঙ্ক। এইটাকে বলা হয়, চিহ্নটাকে বলা হয় সামেশন ওভার। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আই এর মান 1 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত যাবে। এখানে আই দেখো 2y - 3 আছে, অর্থাৎ আই এর মান একবার 1 বসাতে হবে, আই এর মান একবার 2 বসাতে হবে, আই এর মান একবার 3 বসাতে হবে। আর এই যে 3টে পার্ট তৈরি হলো, এই 3টে পার্টকে যোগ করতে হবে। এই চিহ্নটার মানেই তাই। অর্থাৎ এটা সমান সমান হলো আই এর মান আমরা 1 বসিয়ে দিই, 2 × 1 - 3। এটা একটা পার্ট গেল। পরে সামেশন ওভার, মানে যতগুলো তোমার পার্ট হবে প্রত্যেকটা পার্টকে যোগ করতে হবে। পরের পার্টটা আই এর মানে 1 হয়ে গেল, আই 1-এর পরে আছে 2, তাহলে আই এর জায়গায় 2 বসে যাবে, -3 প্লাস, এবার আই এর মান হচ্ছে 3, এই যে 3 পর্যন্ত আছে, তাহলে 2 × আই এর জায়গায় 3 বসিয়ে দেবো, -3। এই সব কটাকে যোগ করলেই অঙ্কের উত্তর চলে আসবে। অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত, তাহলে 2 - 3 প্লাস 4 - 3 প্লাস 6 - 3। দেখো 2 4 6, তাহলে 2 4 6 6 12, যোগের গুলো একবারে করে নিলাম, আর 3টে 3 আছে -9, তাহলে হয়ে গেল 3। এটার অ্যান্সার হচ্ছে 3। আমাদের 4 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে পরের চ্যাপ্টার পরের পেজ আমরা এর পরের ক্লাসে করব। তো তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটাকে শেয়ার করে দাও, যাতে অন্যান্যরাও এই চ্যানেলটা ফলো করতে পারে। এই চ্যানেলে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত অঙ্কের ক্লাস নেওয়া হবে এবং মাধ্যমিকে এই চ্যানেলকে যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো, মাধ্যমিকে 100-তে 100 বাধা।